দ্য ডিপ ডাইভের আজকের এই বিশেষ এবং গভীর বিশ্লেষণে সবাইকে স্বাগত। আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য হল তাদের জন্য একটা নতুন দিগন্ত উন্মোচন করা, যারা যারা খুব অল্প সময়ে আর কোনো রকম মানসিক চাপ ছাড়াই নতুন জ্ঞান অর্জন করতে ভালোবাসেন। একদম তাই। আর আজকের এই আলোচনার ভিত্তি হিসেবে আমরা চমৎকার দুটো ইউটিউব ভিডিওর ট্রান্সক্রিপ্ট বেছে নিয়েছি, যেখানে আধুনিক জীবনের খুব সাধারণ একটা সমস্যার একদম অসাধারণ কিছু সমাধান লুকিয়ে আছে। ঠিক। প্রতিদিন সকালে অ্যালার্ম বাজার পর আমাদের অনেকেরই মনে হয় যে আবার সেই একই ইঁদুর দৌড় শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, আর প্রতিদিনের এই ক্লান্তিকর রুটিন থেকে বেরিয়ে কিভাবে একটা অর্থপূর্ণ জীবন পাওয়া যায় তা নিয়েই আজকের এই আলোচনা। বিশেষ করে জাপানের ব্লু জোন হিসেবে পরিচিত ওকিনাওয়ার অধিবাসীদের দীর্ঘায়ু আর সুখী জীবনের রহস্য নিয়ে। আর তার সাথে প্যাশন বা জীবনের প্রকৃত লক্ষ্য খুঁজে পাওয়ার উপায় নিয়েও আমরা বিস্তারিত কথা বলবো। দৈনন্দিন এই যে ইঁদুর দৌড়, এটা থেকে বেরিয়ে আসার উপায়টা কিন্তু শুধু বেশি দিন বাঁচার মধ্যে সীমাবদ্ধ নয়। একদমই না, বরং প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার একটা সুনির্দিষ্ট আর অর্থপূর্ণ কারণ খুঁজে পাওয়াটাই হলো আসল কথা। আর এই যে সকালে ওঠার তাড়না, একেই তো জাপানি ভাষায় বলা হয় ইকিগাই, তাই না? হ্যাঁ, ইকিগাই। আমাদের আজকের এই উৎসবগুলোতে দীর্ঘায়ুর বেশ কিছু বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক কারণ ব্যাখ্যা করা হচ্ছে। এই তথ্যগুলো প্রমাণ করে যে দীর্ঘায়ু বা সুস্থ জীবনযাপন শুধুমাত্র ভালো খাবার বা দামি ওষুধের ওপর নির্ভর করে না। এর পেছনে একটা বিশাল মনস্তাত্ত্বিক ভিত্তি রয়েছে, যা আমাদের এই যান্ত্রিক জীবনে একটা নতুন দৃষ্টিভঙ্গি এনে দিতে পারে। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে বলা যাক। এই দীর্ঘায়ুর কথা বলতে গেলেই চলে আসে ব্লু জোন বা পৃথিবীর সেই বিশেষ অঞ্চলের কথা। হ্যাঁ, ব্লু জোন, যেমন সার্ডিনিয়া, নিকুয়েয়া, লোমা লিন্দা আর অবশ্যই জাপানের ওকিনাওয়া। এই জায়গাগুলোতে মানুষ সবচেয়ে বেশি দিন বাঁচে আর সুস্থ থাকে। যেমন ধরুন, ইতালির সার্ডিনিয়ার মানুষেরা পাহাড়ি এলাকায় থাকে, একেবারে মিলেমিশে থাকে। আবার কোস্টারিকার নিকোয়ার অধিবাসীরা শিম আর ভুট্টা খেয়ে বাঁচে, আর তাদের জীবনযাত্রা একেবারে চাপমুক্ত। ক্যালিফোর্নিয়ার লোমালেন্ডায় তো আবার একটা নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠী রয়েছে, যারা তাদের খাদ্যাভ্যাস আর দ্যামের ওপর ভীষণ জোর দেয়। এই প্রতিটি অঞ্চলের জীবনযাত্রার মধ্যেই কিন্তু একটা অদ্ভুত মিল চোখে পড়ার মতো। কিন্তু আমাদের আলোচ্য ভিডিওগুলোর মূল ফোকাস তো জাপানের ওকিনাওয়া। হ্যাঁ, ওকিনাওয়ার মানুষেদের জীবনযাত্রার ওপর গবেষণা করেই মূলত ইকিগাইয়ের ধারণাটি সারা বিশ্বে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। সেখানকার মানুষেরা শুধু যে বেশি দিন বাঁচেন তা নয়, বয়স ১০০ পেরিয়ে যাওয়ার পরও তারা মানসিকভাবে ভীষণ তরুণ আর ইতিবাচক থাকেন। এর বিপরীতে যদি আমরা আমেরিকান বা পশ্চিমা সংস্কৃতির দিকে তাকাই, বা এমনকি আজকাল আমাদের আধুনিক শহরে জীবনের দিকেও দেখি, তাহলে দেখা যায় যে প্রতিটি কাজে আমরা প্রচণ্ড মানসিক চাপ বা স্ট্রেস নিয়ে ফেলি। একদম, জিমে যাওয়া, ডায়েট করা, অফিসে প্রেজেন্টেশন দেওয়া, সবকিছুতেই একটা নিখুঁত হওয়ার চাপ। সারাদিন হয়তো ক্যালোরি গোনা হচ্ছে, আর একদিন ডায়েট এদিক ওদিক হলেই মানসিক অবসাদ গ্রাস করছে। এই যে সারাদিন একটা তাড়া বা ভাগম ভাগ, এটা কিভাবে আমাদের শরীরের ক্ষতি করছে তা সত্যিই ভাবার মতো বিষয়। কারণ আমরা অনেক সময় মানসিক চাপকে কেবল মনের ব্যাপার বলে এড়িয়ে যাই, কিন্তু এর একটা সরাসরি শারীরিক প্রভাব তো নিশ্চয়ই আছে। একদমই তাই, আর এখানেই বিজ্ঞানের দৃষ্টিকোণটা খুব জরুরি। ভিডিওগুলোতে হাইডেলবার্গ ইউনিভার্সিটির একটা গবেষণার কথা বলা হয়েছে না? হ্যাঁ, তরুণ ডাক্তারদের ওপর করা একটা চমৎকার গবেষণা। সেখানে একজন তরুণ ডাক্তারের স্ট্রেস ইন্টারভিউ নেওয়ার পর তার রক্তের নমুনা পরীক্ষা করা হয়। আচ্ছা। গবেষকরা অবাক হয়ে দেখেন যে মানসিক চাপের কারণে ওই ডাক্তারের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা পুরোপুরি সক্রিয় হয়ে গেছে। কিন্তু সাধারণ অবস্থায় তো ইমিউন সিস্টেম সক্রিয় হয় শরীরে কোনো ইনফেকশন বা ব্যাকটেরিয়ার প্রবেশ ঘটলে, তাই না? ঠিক, ব্যাকটেরিয়ার সাথে লড়াই করার জন্য নতুন ফাইটার সেল তৈরি করতে। কিন্তু মানসিক চাপের সময় তো শরীরে বাইরের কোনো ব্যাকটেরিয়া থাকে না। ও, তার মানে সেই নতুন ফাইটার সেলগুলো? হ্যাঁ, তারা কোনো শত্রু না পেয়ে শরীরের সুস্থ সেলগুলোকেই মারতে শুরু করে। শরীর তখন নিজেই নিজের শত্রু হয়ে দাঁড়ায়। তার মানে আমাদের শরীর আসলে বাইরের কোনো শত্রুর বদলে নিজের স্ট্রেসের সাথে লড়াই শুরু করে দিচ্ছে। এটা রীতিমতো চিন্তার বিষয়। আমরা হয়তো বুঝতেও পারছি না যে প্রতিদিন অফিসে যাওয়ার তাড়া, ডেডলাইনের চাপ বা ট্রাফিকের স্ট্রেস আমাদের ভেতর থেকে কিভাবে শেষ করে দিচ্ছে। এই ছোট ছোট মানসিক চাপগুলো আসলে এক একটা নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার হিসেবে কাজ করছে। আর এই কারণেই মানুষ দ্রুত বুড়িয়ে যায়,
এনার্জি হারিয়ে ফেলে আর নানা রকম অটো ইমিউন ডিজিজে আক্রান্ত হয়। তবে এর একটা খুব সহজ এবং দারুণ সমাধান তো ওকিনাওয়ার মানুষের আমাদের দিয়েছেন। হ্যাঁ, প্রতিদিন সকালে যদি মাত্র 10 মিনিট আগে ঘুম থেকে ওঠা যায়, আর সকালের প্রথম 5টি কাজ যদি একদম রিল্যাক্স বা শান্তভাবে করা যায়, তবে সারাদিনের জন্য একটা ইতিবাচক মানসিকতা তৈরি হয়। হতে পারে সেটা শান্ত হয়ে 1 কাপ চা খাওয়া বা জানালার বাইরে কিছুক্ষণ তাকিয়ে থাকা। কাজের সময় মনের এই শান্তিটুকু বজায় রাখা অত্যন্ত প্রয়োজন, কারণ এটি আমাদের ইমিউন সিস্টেমকে অযথা প্যানিক করা থেকে বিরত রাখে। একদম। সকালের এই শান্ত রুটিন তো আমাদের দিনের শুরুটা সুন্দর করল, কিন্তু দিনের বাকি সময়টায় আমরা যে কাজের চাপে হাঁপিয়ে উঠি, সেখানে কিভাবে এই শান্তি ধরে রাখা যায়? পশ্চিমা বিশ্বে তো সবকিছুতে একটা নিখুঁত হওয়ার প্রবণতা দেখা যায়। এর কোনো বিকল্প কি ওকিনাওয়ার জীবনযাত্রায় আছে? এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হল সবকিছু নিখুঁত বা পারফেক্ট করার যে চাপ, তা থেকে পুরোপুরি বেরিয়ে আসা। মানে পারফেকশনের পেছনে না ছোটা। হ্যাঁ, আমরা অনেক সময় ভাবি একটা সন্ধ্যা তখনই সুন্দর হবে যখন চারপাশের পরিবেশ, মিউজিক, খাবার আর অতিথিদের সমাগম সবকিছু একদম নিখুঁত হবে। আর এর মধ্যে একটা জিনিস এদিক ওদিক হলেই আমাদের মেজাজ খারাপ হয়ে যায়। কিন্তু ওকিনাওয়ার মানুষেরা এই পারফেকশনের বদলে ফ্লো স্টেট বা প্রবাহের ওপর বিশ্বাস করেন। ফ্লো স্টেট বিষয়টা বেশ ইন্টারেস্টিং। তারা যখন বাগানের কাজ করেন, রান্না করেন বা এমনকি ঘর পরিষ্কার করেন, তখন তারা কাজটিকে কোনো বিশাল দায়িত্ব হিসেবে না দেখে সেই কাজের গভীরে ডুবে যান। এই কাজের গভীরে ডুবে যাওয়ার বিষয়টা সত্যি দারুণ একটা কনসেপ্ট। ফ্লো স্টেট মানে হল সেই মুহূর্ত যখন বর্তমানের কাজটি ছাড়া আর অন্য কোনো কিছুই মনের মধ্যে থাকে না। মনোযোগ এতটাই নিবদ্ধ থাকে যে কাজটি করা একেবারে স্বতঃস্ফূর্ত মনে হয়। ধরুন কেউ রান্না করছেন, তিনি কেবল সবজি কাটার ছন্দ বা মশলার সুবাসের দিকে মনোযোগ দিচ্ছেন। খাবারটা অতিথিদের কেমন লাগবে সেই দুশ্চিন্তা করছেন না। আর এই ফ্লো স্টেটে যাওয়ার মাধ্যমেই নাকি মানুষের ভেতরের অনেক লুকানো গুণ বেরিয়ে আসে এবং কাজের ক্লান্তি গায়ে লাগে না। এই ফ্লো স্টেটে বারবার গেলে সেই মানসিক শান্তি আমাদের ব্যক্তিত্বের অংশে পরিণত হয়। আরেকটি মজার তথ্য হল ওকিনাওয়ায় কোনো মদের বার নেই। তাই নাকি? আধুনিক সমাজ তো অনেক সময় মনে করে উইকেন্ডে আনন্দ করার জন্য বা মানসিক প্রশান্তির জন্য অ্যালকোহলের প্রয়োজন। কিন্তু ওকিনাওয়ার মানুষেরা বিশ্বাস করে যে আনন্দ উপভোগ করার জন্য কোনো কৃত্রিম উদ্দীপকের দরকার নেই, প্রয়োজন মানসিক শক্তির। সমস্যা বা কঠিন পরিস্থিতি তো সবার জীবনেই আসে, কিন্তু তারা সেটাকে ভিন্নভাবে দেখে। হ্যাঁ, ভিডিওটিতে এ বিষয়ে ওকিনাওয়ার একটা চমৎকার জীবন দর্শনের কথা বলা হয়েছে। তারা মনে করে প্রথমে উপলব্ধি করা যে একটি সমস্যা আছে, তারপর সেই সমস্যাটিকে মেনে নেওয়া এবং সবশেষে হাসি মুখে তা মোকাবেলা করা। এই মানসিক দৃঢ়তা বা মেন্টাল টাফনেস তৈরি করাটা খুবই জরুরি। আর এই মানসিক দৃঢ়তা তৈরির পেছনে আরেকটা বড় নিয়ামক হল তাদের সামাজিক কাঠামো, বিশেষ করে মোয়াই প্রথা। মোয়াই প্রথাটি সত্যি যে কোনো সমাজের জন্য শিক্ষণীয়। এই প্রথাটি আমাদের শহরী জীবনের একাকিত্ব দূর করার একটা দারুণ মডেল হতে পারে। ওকিনাওয়ায় বিভিন্ন পরিবারের 5 জন শিশুকে নিয়ে একটি দল বা মোয়াই তৈরি করা হয়। এই 5 জন শিশু একসাথে খেলে, জিনিসপত্র ভাগাভাগি করে, একে অপরকে পড়ায় আর যে কোনো প্রয়োজনে সাহায্য করে। সবচেয়ে বড় কথা হল এই বন্ধুত্ব কোনো ক্ষণস্থায়ী বিষয় নয়, এটি জীবনের শেষ দিন পর্যন্ত, এমনকি 90 বছর বয়স পর্যন্ত টিকে থাকে। আজকের এই ভার্চুয়াল যুগে যেখানে আমাদের হাজার হাজার সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডস, কিন্তু বিপদের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ খুঁজে পাওয়া যায় না, সেখানে সত্যিকারের এমন কয়েকজন আজীবনের বন্ধু থাকাটা কত বড় মানসিক আশ্রয় হতে পারে তা সহজেই অনুমেয়। বৈজ্ঞানিক গবেষণাও কিন্তু এই মোয়াই কনসেপ্টকে জোরালোভাবে সমর্থন করে। তথ্য অনুযায়ী পরিবার এবং বন্ধুদের সাথে গভীর ও মজবুত সম্পর্ক থাকলে একটি সুস্থ এবং ভালো জীবন যাপনের সম্ভাবনা 22% পর্যন্ত বেড়ে যায়। এর কারণ হল সত্যিকারের বন্ধুদের কাছে মনের সব কথা খুলে বলা যায়। যখন মানুষ তার আবেগগুলো শেয়ার করতে পারে, তখন শরীরে স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা কমে যায়, যা ডিপ্রেশন এবং মানসিক চাপ দূরে রাখতে দারুণ কাজ করে। মানসিক প্রশান্তি এবং সামাজিক সম্পর্কের এই দিকগুলো তো পরিষ্কার হলো। কিন্তু দীর্ঘায়ুর সাথে শরীরের যে সরাসরি সম্পর্ক, সেখানে ওকিনাওয়ার মানুষদের কৌশলগুলো কি? শরীর এবং মস্তিষ্ককে তরুণ রাখার জন্য তাদের বেশ কিছু দারুণ অভ্যাসের কথা জানা যায়।
এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল হারাহাচিবু। হ্যাঁ, হারা হাচিবু। এর মানে হল পেট যখন ৮০% ভর্তি হয়ে যাবে ঠিক তখনই খাওয়া বন্ধ করে দেওয়া। আমরা সাধারণত খাবার মজাদার হলে গলা পর্যন্ত খেয়ে ফেলি, কিন্তু ওকিনাওয়ার মানুষেরা সেই লোভ সংবরণ করেন। এই অভ্যাসের পেছনের ইতিহাসটা কিন্তু বেশ করুণ, আবার একই সাথে প্রচণ্ড অনুপ্রেরণাদায়ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কথা বলছেন? হ্যাঁ, যুদ্ধের সময় ওকিনাওয়ার প্রায় ২ লক্ষ মানুষের মৃত্যু হয়, যা ছিল সেই শহরের তৎকালীন জনসংখ্যার প্রায় ৭০%। যুদ্ধ পরবর্তী সময়ে সেখানে তো তীব্র অনাহার এবং চরম দারিদ্রতা দেখা যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হল এত অভাব এবং কষ্টের পরেও ওকিনাওয়ার পরবর্তী প্রজন্ম ছিল শারীরিকভাবে ভীষণ সুস্থ এবং শক্তিশালী। কারণ তারা ওই হারাহাচি ভূনীতি এবং কিছু মৌলিক অভ্যাসের ওপর নির্ভর করেছিল, যা তাদের শরীরকে যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সাহায্য করেছে। অভাবের স্বভাব কিভাবে একটা স্বাস্থ্যকর জীবনে রূপ নিল সেটা সত্যিই ভাবার মতো। এই পেট ৮০% ভরার অভ্যাসটা আয়ত্ত করার জন্য কিছু দারুণ ব্যবহারিক টিপসও দেওয়া হয়েছে। যেমন খাবার খুব ভালো করে চিবিয়ে খাওয়া, যাতে মস্তিষ্ক বুঝতে পারে পেট ভরছে কিনা। ছোট প্লেটে খাওয়া, যাতে পরিমাণের চেয়ে বেশি নেওয়া না হয়, এবং সপ্তাহে ২ দিন অন্তত একবেলা উপোস বা ফাস্টিং করা। আর ওকিনাওয়ার মানুষেরা চিনি খুব কম খায়, আর খেলেও সেটা আনডিফাইন্ড ব্রাউন সুগার। কিন্তু শুধু খাদ্যাভ্যাসই তো সদ নয়, তাদের শারীরিক সক্রিয়তার বিষয়টি তো বেশ আলাদা, তাই না? ঠিক ধরেছেন, খাদ্যাভ্যাসের পাশাপাশি তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা শারীরিক সক্রিয়তা একটা বড় ফ্যাক্টর। ওকিনাওয়ার মানুষেরা সাধারণত জিমে গিয়ে হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট করেন না। বরং তারা সারাদিনের বিভিন্ন ছোট ছোট কাজের মাধ্যমেই নিজেদের সক্রিয় রাখেন। তারা ভোরবেলা ওঠেন, অনেক দূর পর্যন্ত হাঁটেন, সাইকেল চালান। বয়স্করাও বাগানে কাজ করেন বা বন্ধুদের সাথে নাচ গানে মেতে ওঠেন। এর পেছনের বিজ্ঞানটা জানলে অবাক হতে হয়। গবেষণায় দেখা গেছে যে একটানা মাত্র ৩০ মিনিট বসে থাকলে আমাদের শরীরের মেটাবলিজমের গতি প্রায় ৯০% কমে যায়। আর ঠিক এই জায়গাতেই বিষয়টা সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে। মেটাবলিজম ৯০% কমে যাওয়া মানে হল শরীরে অলসতা তৈরি হওয়া এবং খাবার ঠিকমতো হজম না হয়ে ফ্যাট হিসেবে জমা হওয়া। আধুনিক অফিসে আমরা যারা ঘন্টার পর ঘন্টে ডেস্কে বসে কাজ করি, তাদের জন্য এটা একটা সতর্কবার্তা। এজন্যই ছোট ছোট অভ্যাস খুব জরুরি। লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করা, একটানা বসে না থেকে একটু উঠে হাঁটাচলা করা। ওকিনাওয়ার একটি চমৎকার নিয়ম হল প্রতি জন্মদিনে নিজেদের ফিটনেসের লেভেল অন্তত ১ ধাপ বাড়ানো। এটি দীর্ঘায়ু নিশ্চিত করতে দারুণ কার্যকরী। শরীর ফিট রাখার পাশাপাশি মস্তিষ্ককে তরুণ রাখার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। মস্তিষ্ককে সচল রাখতে হলে সবসময় নতুন কিছু শেখার মধ্যে থাকতে হবে। সেটা হতে পারে সুডোকু মেলানো, দাবা খেলা, কোনো নতুন বাদ্যযন্ত্র বাজানো শেখা, কিংবা সম্পূর্ণ নতুন কোনো ভাষা শেখা। যখনই একজন মানুষ তার কমফর্ট জোন বা স্বস্তির জায়গা থেকে বেরিয়ে নতুন কিছু শেখে, তখন মস্তিষ্কে নতুন নিউরন তৈরি হয়, যাকে নিউরোপ্লাস্টিসিটি বলে। এর সাথে নেভিসিলের একটি দুর্দান্ত নিয়ম রুল অফ 7-এর কথা উল্লেখ করা যেতে পারে। হ্যাঁ, এই রুল অফ 7-এর ধারণাটি আমার কাছে অত্যন্ত শক্তিশালী মনে হয়েছে। এই নিয়ম অনুযায়ী কোনো কঠিন কাজ করতে করতে মানুষ যখন ভাবে যে তার মস্তিষ্ক বা শরীর পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছে, সে আর এক পাও এগোতে পারবে না, তখন আসলে সে তার মোট ক্ষমতার মাত্র সামান্য অংশ ব্যবহার করেছে। মানুষ চাইলে সেই চূড়ান্ত ক্লান্তির পর্যায় থেকেও আরও ৭ গুণ বেশি কাজ করতে পারে। এটা মূলত আমাদের মস্তিষ্কের একটি প্রতিরক্ষাত্মক ব্যবস্থা, যা আসল সীমানায় পৌঁছানোর আগেই আমাদের থামিয়ে দিতে চায়। এটি সম্পূর্ণ আমাদের মানসিক শক্তির ব্যাপার। একদম সঠিক। যখন অফিসে বিকেল ৫টায় মনে হয় যে আর একটি ফাইলও দেখা সম্ভব নয়, তখন রুল অফ 7 মনে করিয়ে দেয় যে এটি আসলে আমাদের শারীরিক অক্ষমতা নয়, বরং মানসিক ক্লান্তি। এই মানসিক শক্তি এবং জীবনের উদ্দেশ্য বা ইকিগাইয়ের ধারণাটি আরও গভীরভাবে বোঝার জন্য আলোচ্য ভিডিওগুলোতে একটি মর্মস্পর্শী গল্প বলা হয়েছে। এটি জাপানের একটি আইল্যান্ডের এক নারীর গল্প, যিনি মারাত্মক অসুস্থ হয়ে কোমায় চলে দিয়েছিলেন। চিকিৎসকরা প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন। এই গল্পটার ক্লাইম্যাক্স সত্যিই রোমাঞ্চকর। কোমায় থাকা অবস্থায় সেই নারী স্বপ্নে দেখেন যে তিনি স্বর্গে পৌঁছে গেছেন। আর তার পূর্বপুরুষরা তাকে বারবার একটি মাত্র প্রশ্ন করছেন, তুমি কে? নারী প্রথমে উত্তর দিলেন, আমি শহরের মেয়রের স্ত্রী। পূর্বপুরুষরা বললেন, আমরা জিজ্ঞেস করিনি তুমি কার স্ত্রী, আমরা জানতে চেয়েছি তুমি কে।
নারী আবার বললেন, আমি 4 সন্তানের মা। একই উত্তর এলো, আমরা জানতে চাইনি তুমি কার মা। এরপর তিনি বললেন, আমি একজন স্কুল শিক্ষিকা। এবারও পূর্বপুরুষরা বললেন, আমরা তোমার পেশা জানতে চাইনি। যে আমরা আমাদের পরিচয়কে কিভাবে সমাজ বা পেশার ছাঁচে ফেলে মাপি। কিন্তু পূর্বপুরুষরা সেই নারীর অস্তিত্বের মূল কারণটি জানতে চাইছিলেন। একের পর এক উত্তর বাতিল হওয়ার পর অবশেষে সেই নারী তার অন্তরের গভীরে থাকা সত্যিকারের উত্তরটি দিলেন। তিনি বললেন, আমি সেই মানুষ যে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে তার পরিবারের যত্ন নেওয়ার জন্য। আমি সেই মানুষ যে শিশুদের পড়িয়ে তাদের একটি সুন্দর মাইন্ডসেট তৈরি করতে সাহায্য করে। আশ্চর্যের বিষয় হল, ঠিক এই উত্তরটি দেওয়ার পরপরই সেই নারী কোমা থেকে ফিরে আসেন। এটি কোনো অলৌকিক ঘটনা নয়, এটি হলো নিজের ইকিগাই বা জীবনের মূল উদ্দেশ্য খুঁজে পাওয়ার শক্তি। এই গল্পটি প্রমাণ করে যে মানুষের জীবনের একটি সুস্পষ্ট উদ্দেশ্য থাকলে তা আক্ষরিক অর্থেই তাকে বাঁচিয়ে রাখতে পারে এবং কঠিনতম পরিস্থিতি থেকেও ফিরিয়ে আনতে পারে। আর এই ইকিগাইকে বৈজ্ঞানিকভাবে এবং যৌক্তিকভাবে বোঝার জন্য একটি ভেন ডায়াগ্রাম বা 4টি বৃত্তের কথা বলা হয়েছে। যারা শুনছেন তাদের নিজেদের জীবনে এটি প্রয়োগ করার জন্য এই 4টি বৃত্তের ধারণাটি পরিষ্কার হওয়া খুব দরকার। এই 4টি বৃত্ত মূলত 4টি মৌলিক প্রশ্নের উপর ভিত্তি করে তৈরি। প্রথম বৃত্তটি হল, একজন মানুষ মূলত কি করতে ভালোবাসেন। দ্বিতীয় বৃত্ত, কোনো কাজে তার সহজাত দক্ষতা রয়েছে। তৃতীয় বৃত্ত হল এই পৃথিবীর বা সমাজের ঠিক কি প্রয়োজন। এবং চতুর্থ বৃত্তটি হল, কোনো কাজের জন্য পারিশ্রমিক বা অর্থ উপার্জন করা সম্ভব। এই প্রতিটি বৃত্ত আলাদাভাবে একটি নির্দিষ্ট দিক নির্দেশ করে, কিন্তু আসল জাদু লুকিয়ে আছে এদের সংযোগস্থলে। সংযোগস্থলগুলি আসলে আমাদের জীবনের ভিন্ন ভিন্ন পর্যায়কে সংজ্ঞায়িত করে। যেমন, যে কাজটা একজন মানুষ ভালোবাসেন এবং একই সাথে যে কাজটায় তিনি দক্ষ, এই দুটো সংযোগস্থলই হল তার প্যাশন। এখানে আনন্দ আছে, কিন্তু হয়তো অর্থ উপার্জন নেই। আবার যে কাজটা ভালোবাসার এবং একই সাথে পৃথিবীরও সেই কাজের প্রয়োজন আছে, সেটা হয়ে যায় মানুষের জীবনের মিশন। অন্যদিকে পৃথিবীর যা প্রয়োজন এবং যার জন্য সমাজ টাকা দিতে প্রস্তুত, সেটা হলো ভোকেশন। আর সবশেষে যে কাজে যথেষ্ট দক্ষতা রয়েছে এবং যার জন্য পারিশ্রমিক পাওয়া যায়, সেটাই হলো প্রফেশন। আমাদের চারপাশে তাকালে দেখা যাবে অনেকেই এমন পেশায় আছেন যেখানে দক্ষতা আছে এবং টাকাও পাচ্ছেন, কিন্তু সেখানে কোনো প্যাশন নেই। ফলে দিন শেষে একটা শূন্যতা কাজ করে। আর যখন এই 4টি বৃত্ত, প্যাশন, মিশন, ভোকেশন এবং প্রফেশন, একে অপরের সাথে একেবারে মিলে যায়, ঠিক কেন্দ্রবিন্দুতে যে জায়গাটা তৈরি হয়, সেটাই হলো ইকিগাই। কিন্তু এই প্যাশন বা ইকিগাই খুঁজে পাওয়া তো মুখের কথা নয়। এটি তো আর একদিন সকালে ঘুম থেকে উঠে পাওয়া যায় না। এর জন্য সোর্সগুলোতে কিছু বাস্তবসম্মত ফ্রেমওয়ার্ক বা কাঠামোর কথা বলা হয়েছে, যা সাধারণ মানুষকে তাদের ইকিগাই খুঁজে পেতে সাহায্য করবে। এর মধ্যে প্রথম অনুশীলনটি হল সময়ের সঠিক ব্যবহার বোঝার জন্য একটি মানসিক কাঠামো। ধরুন, একটি বড় বর্গক্ষেত্রকে 4টে ছোট ভাগে ভাগ করা হলো। প্রথম বক্সে থাকবে সেই কাজগুলো যা আমরা ভালোবাসতে পারি এবং যাতে আমরা দক্ষ। দ্বিতীয় বক্সে থাকবে এমন কাজ যা আমরা ভালোবাসি কিন্তু তাতে দক্ষ নই। তৃতীয় বক্সে থাকবে সে কাজগুলো যা আমরা করতে পারি বা দক্ষ, কিন্তু মোটেও ভালোবাসি না। আর চতুর্থ বক্সে থাকবে এমন কাজ যা আমরা ভালোবাসিও না এবং করতেও পারি না। এই বিভাজনটা আমাদের দৈনন্দিন রুটিনের একটা আয়না বলতে পারেন। মজার ব্যাপার হলো, যারা জীবনে সফল হতে পারেন না বা অসন্তুষ্ট থাকেন, তারা দিনের বেশিরভাগ সময় ব্যয় করেন নিচের দুটি বক্সে। অর্থাৎ তারা এমন কাজ করেন যা তারা ভালোবাসেন না বা যাতে তারা মোটেও দক্ষ নন। যেমন হয়তো অতিরিক্ত সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বা এমন চাকরিতে পড়ে থাকা যা মানসিক শান্তি কেড়ে নিচ্ছে। কিন্তু প্যাশন খুঁজে পেতে হলে ওপরের বক্সগুলোতে, বিশেষ করে যে কাজে দক্ষতা আছে এবং যা ভালোবাসার, সেখানে বেশি সময় কাটাতে হবে। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব যে প্যাশন খুঁজে পাওয়ার জন্য সবার আগে নিজেকে গভীরভাবে চেনা প্রয়োজন। আর নিজেকে চেনার জন্য আমাদের ভিডিও সোর্সে DISC পার্সোনালিটি টেস্টের কথা চমৎকারভাবে ব্যাখ্যা করা হয়েছে। অনেক সময় আমরা অন্যের দেখাদেখি এমন পেশা বেছে নিই যা আমাদের মূল ব্যক্তিত্বের সাথে যায় না। এই টেস্টটি মানুষকে তার স্বকীয়তা বুঝতে সাহায্য করে। এই টেস্টটি সত্যিই খুব ইন্টারেস্টিং। এখানে মানুষকে মূলত দুটি সাধারণ প্রশ্নের ভিত্তিতে ভাগ করা হয়েছে। প্রথমটি হল, কোনো মানুষ কি বহির্মুখী নাকি অন্তর্মুখী?
অর্থাৎ কেউ কি বাইরে ঘুরে বেড়াতে, নতুন মানুষের সাথে প্রতিনিয়ত মিশতে ভালোবাসেন, নাকি ঘরে বসে অল্প কয়েকজন কাছের মানুষের সাথে শান্ত পরিবেশে সময় কাটাতে বেশি পছন্দ করেন? আর দ্বিতীয় প্রশ্নটি হল, একজন মানুষ কি মানুষকেন্দ্রিক নাকি কাজকেন্দ্রিক? মানুষকেন্দ্রিক ব্যক্তিরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যদের সুবিধে, অসুবিধে বা আবেগের কথা বেশি ভাবেন। যেমন একজন মানুষকেন্দ্রিক বস সবসময় খেয়াল রাখবেন তার টিমের সদস্যরা শান্তিতে কাজ করতে পারছেন কিনা। অন্যদিকে কাজকেন্দ্রিক ব্যক্তিরা আবেগ সরিয়ে রেখে শুধু কাজের আউটপুট বা ফলাফল নিয়ে ভাবেন। তাদের কাছে কাজটার সময় মতো এবং নিখুঁতভাবে শেষ হওয়াটাই প্রধান লক্ষ্য থাকে। এই দুই প্রশ্নের উত্তরের ওপর ভিত্তি করেই ডিস্কের 4টি ব্যক্তিত্ব তৈরি হয়। ডি মানে হল ডমিনেটিং। এরা স্বভাবগতভাবে বহির্মুখী এবং কাজকেন্দ্রিক। এরা যে কাজ হাতে নেয় যে কোনো মূল্যে তা শেষ করেই ছাড়ে। এদের মধ্যে নেতৃত্বের অসাধারণ গুণ থাকে। আই মানে হল ইন্সপায়ারিং। এরাও বহির্মুখী কিন্তু মানুষকেন্দ্রিক। এরা নতুন আইডিয়া নিয়ে কথা বলতে, মানুষের সাথে মিশতে এবং অন্যদের মোটিভেট করতে ভালোবাসে। এরপর আসে এস, যার মানে হল সাপোর্টিভ। এরা অন্তর্মুখী কিন্তু মানুষকেন্দ্রিক। এরা হইচই পছন্দ করে না, কিন্তু সবার সাথে মিলেমিশে কাজ করতে পছন্দ করে। এরা চমৎকার শ্রোতা এবং খুবই বিনয়ী হয়। আর সবশেষে সি অর্থাৎ কশাস। এরা অন্তর্মুখী এবং কাজকেন্দ্রিক। এরা খুব সতর্ক থাকে, ডেটা বা তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়, কাজের মান নিয়ে খুব সচেতন হয় এবং পারফেকশন খোঁজে। এই ব্যক্তিত্বগুলোর ধরন জানার মূল উদ্দেশ্য হল নিজের সহজাত প্রবৃত্তির সাথে মানানসই কাজ বেছে নেওয়া। যেমন যার ব্যক্তিত্ব সি টাইপের, অর্থাৎ যে ঘরে বসে ডেটা নিয়ে নিখুঁত কাজ করতে পছন্দ করে, তার জন্য কোডিং, রিসার্চ বা প্রোগ্রামিং খুব ভালো একটি পেশা হতে পারে। সে যদি পাবলিক রিলেশনস বা সেলসের কাজে যায়, তবে সে খুব একটা স্বস্তি পাবে না। নিজের ব্যক্তিত্বের সাথে কাজের এই মিল ঘটাতে পারলেই প্যাশন বা ইকিগাই খুঁজে পাওয়া অনেক সহজ হয়ে যায়। একেবারে যৌক্তিক বিশ্লেষণ। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা মানুষের শারীরিক এবং মানসিক সুস্থতার অনেকগুলো গুরুত্বপূর্ণ স্তর স্পর্শ করেছি, যা আসলে একে অপরের পরিপূরক। তাহলে এই সবকিছুর আসল অর্থ কি দাঁড়াচ্ছে? এর অর্থ হল দীর্ঘায়ু বা সুখী জীবন শুধু জিনগত কোনো বিষয় নয়, এটি হল প্রতিদিন একটি অর্থপূর্ণ উদ্দেশ্য নিয়ে বাঁচার নিরলস অভ্যাস। আমরা দেখেছি প্রতিদিন সকালে শান্তভাবে দিন শুরু করা, পারফেকশনের বদলে ফ্লো স্টেটে যাওয়া, হাসি মুখে সমস্যা মোকাবিলা করা এবং মোয়ায়ের মতো আজীবনের বন্ধুত্ব বজায় রাখা কতটা জরুরি। শরীরের জন্য হারাহাচিবু নীতি মেনে চলা এবং প্রতিদিন ফিটনেস বাড়ানো, আর মস্তিষ্কের জন্য নতুন কিছু শেখা ও রুল অফ 7-এর ব্যবহার আমাদের সীমাবদ্ধতাগুলোকে ভেঙে দিতে পারে। পরিশেষে নিজের ব্যক্তিত্ব অনুযায়ী সেই 4টি বৃত্তের মিলনে ইকিগাই খুঁজে পাওয়াটাই হল জীবনের আসল সার্থকতা। ইকিগাই কোনো ম্যাজিক নয়, এটি হলো আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট সঠিক সিদ্ধান্তের একটি সুন্দর সমষ্টি। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আমাদের আলোচনায় উঠে এসেছে যে ইকিগাইয়ের পরিপূর্ণতার জন্য 4টি বৃত্তের মিলন প্রয়োজন, যার মধ্যে অন্যতম একটি হল যে কাজের জন্য আমরা পারিশ্রমিক পাই। হ্যাঁ, কিন্তু একটু গভীরভাবে ভাবুন তো, যখন মানুষ অবসরে চলে যায়, যখন তার আর নতুন করে অর্থ উপার্জনের কোনো চাপ বা প্রয়োজন থাকে না, তখন এই 4টি বৃত্তের কি হবে? পয়েন্ট। তখন কি পারিশ্রমিকের বৃত্তটি একেবারে হারিয়ে যায়? আর যদি তাই হয়, তবে অবসরের পর আমাদের পুরো ইকিগাই কি কেবল একটি বৃহত্তর মিশনে পরিণত হয়? যখন নিজের জন্য টাকার চিন্তা থাকে না, তখন সমাজকে বা পরবর্তী প্রজন্মকে কিছু ফিরিয়ে দেওয়াই কি বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়? যারা শুনছেন, এই বিষয়টা নিয়ে আপনারা এই তো ভেবে দেখতে পারেন। হয়তো এই চিন্তার মধ্যেই লুকিয়ে আছে জীবনের আরেক নতুন অধ্যায়ের ইকিগাই। দারুণ এবং গভীর একটা ভাবনার জায়গা তৈরি হলো। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আশা করি যারা নতুন জ্ঞান অর্জন করতে এবং জীবনকে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখতে ভালোবাসেন, তারা এই ছোট ছোট কিন্তু অত্যন্ত প্রভাবশালী অভ্যাসগুলো নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করবেন। হয়তো এই ফ্রেমওয়ার্কগুলো ব্যবহার করেই আপনি আপনার ভেতরের সেই সত্যিকারের ইকিগাই বা জীবনের অর্থ খুঁজে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার একটা সুন্দর ও অর্থপূর্ণ কারণ খুঁজে বের করবেন। বিদায়।